আসসালামু আলাইকুম। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের গণিত চ্যাপ্টারের পঞ্চম ও শেষ ক্লাস আলোচনা করব। আশা করি তোমরা এর আগে 4টি ক্লাস ভালোভাবে ফলো করেছ, কারণ সেই ক্লাসগুলি ফলো না করলে আজকের ক্লাস বুঝতে পারবো না। আজকে আমরা অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। এখন অধিবৃত্তটা কেমন সেটা তোমরা খেয়াল করো। আমি একটু বড় করে চিত্র আঁকি, দেখো। এটা মনে করো x অক্ষ আর এটা হলো y অক্ষ। এখন অধিবৃত্তের উপবৃত্তের মতো দুইটা নিয়ামক রেখা থাকে। মনে করো এই একটা নিয়ামক রেখা আর এটা সমান দূরত্বে এখানে আরেকটা নিয়ামক রেখা বা দিকা। এটা হলো মূল বিন্দু C বা সেন্টার 0 0, আর এটা হলো দিকাক্ষ। এটা মনে করো Z বিন্দু আর এটা হলো Z ড্যাশ বিন্দু। এই মূল বিন্দু থেকে নিয়ামক রেখা কিন্তু আমরা উপবৃত্ত থেকে কি পেয়েছিলাম, এই দূরত্বটা হলো a বাই e, এখানেও তাই। এই দূরত্বটুকু হলো a বাই e, এতটুকু দূরত্ব। আমরা এখানে আমি কিন্তু এগুলি নির্ণয় করে দেখাবো না, কারণ হলো উপবৃত্তে দেখিয়েছি। তোমরা ঠিক একই পদ্ধতিতে এটা নিজেরা যারা ইন্টারেস্টেড তারা বই থেকে করে নিবা। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে সূত্রগুলি কিভাবে হয়। ঠিক একই রকম উপবৃত্তের মতোই। আবার সি বিন্দু থেকে জেড বিন্দুর দূরত্ব নিয়ামক রেখার দূরত্ব, এই নিয়ামক রেখার দূরত্ব যতটুকু, এই নিয়ামক রেখার দূরত্ব ততটুকু। এতটুকু হলো a বাই e। তারপরে হলো আমরা এখানে ধরো এই হলো অধিবৃত্ত বলতে যা বোঝায়, এই হলো অধিবৃত্ত। এটা এখানে মনে করো হলো S মানে হলো উপকেন্দ্র, আর এইটা হলো একটা শীর্ষবিন্দু A। আবার একইভাবে একই দূরত্বে এইখানে এই অধিবৃত্তের এই একটা অংশ, এইটা মনে করো A ড্যাশ বিন্দু, আর এখানে হলো উপকেন্দ্র S। তার মানে এই অধিবৃত্তের শেপটা হলো এরকম যে অধিবৃত্তের এই দিকে একটা অংশ থাকবে, এই পাশে একটা অংশ থাকবে, আর নিয়ামক রেখা এর ভিতরে থাকবে, আর মাঝখানে থাকবে হলো সেন্টার। তাহলে আমরা উপবৃত্ততে এই মূল বিন্দু থেকে বা সেন্টার থেকে S বিন্দুর দূরত্ব বা উপকেন্দ্রের দূরত্ব এখানে কতটুকু পেয়েছি, এই পর্যন্ত হলো AE। তাহলে এইটা S এর স্থানাঙ্ক হবে AE0। আবার এই যে C থেকে এই S ড্যাশ বিন্দু, এই S ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস AE0, কারণ এই S থেকে এই সেন্টারের দূরত্ব এইটুকুও AE, আবার এই সেন্টার থেকে এই S এর দূরত্ব হলো AE। আবার ঠিক উপবৃত্তের মতোই এই যে শীর্ষবিন্দু দুইটা, শীর্ষবিন্দু হলো A আর A ড্যাশ, এটা হলো শীর্ষবিন্দু। এই যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু দূরত্ব হলো এতটুকু, দৈর্ঘ্য হলো টুয়াইস। তার মানে C থেকে A পর্যন্ত হলো A, আবার C থেকে A ড্যাশ পর্যন্ত হলো A। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, তাহলে এইটার স্থানাঙ্ক হবে মাইনাস A0, আর এইটার স্থানাঙ্ক হবে এই A এর স্থানাঙ্ক হবে A0, যেহেতু এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হলো A। আর আমরা ধরে নিচ্ছি এইটা এইখানে ধরা হলো B, আর এখানে ধরা হলো B ড্যাশ। এইটা দূরত্ব, এই যে এই মূল বিন্দু থেকে এই দূরত্বটুকু হলো B, আর আবার মূল বিন্দু থেকে নিচের দূরত্বটুকু হলো B। তার মানে এটার দূরত্ব হলো y। তো এখানে উপবৃত্তের সাথে একটা জিনিসের পার্থক্য, সেটা হলো যে এই যে আমাদের বৃহৎ অক্ষ যেটা, এই বৃহৎ অক্ষের নাম অর্থাৎ A ড্যাশ, A ড্যাশ ছিল কি বৃহৎ অক্ষ বা বৃহৎ অক্ষ। এখানে এটার নাম হয়ে যাবে R অক্ষ। A ড্যাশ হলো R অক্ষ বা ট্রান্সভার্স অ্যাক্সিস, TRANSVERS, ট্রান্সভার্স অ্যাক্সিস। এই R অক্ষ শুধু নামের পার্থক্য। আমরা এখানে বলেছি উপবৃত্ততে বলেছি কি এটাকে বৃহৎ অক্ষ বা প্রধান অক্ষ,
এ ড্যাশ কে এখানে বলবো আর অক্ষর। আর বি ড্যাশ কে আমরা উপবৃত্তিতে বলছি কি ক্ষুদ্র অক্ষর, আর এখানে বলবো অনুবন্ধী অক্ষর। এই দুইটা জিনিস মনে রাখবেন আমরা, অনুবন্ধী অক্ষর বা অনুবন্ধী অক্ষর বা কনজুগেট অ্যাক্সিস। পার্থক্য কি পেলাম উপবৃত্তের সাথে? শুধু দুইটা নামের পার্থক্য হলো যে এই ড্যাশ ছিল আমাদের বৃহৎ অক্ষর, সেটার নাম হয়ে গেল আর অক্ষর, আর বি ড্যাশ ছিল আমাদের ক্ষুদ্র অক্ষর, সেটার নাম পরিবর্তন হয়ে গেল অনুবন্ধী অক্ষর। আরেকটা জিনিস আমাদের চেঞ্জ আছে এখানে, সেটা হলো ইসেন্ট্রিসিটি ই। এখানে ই এর মান কত? ই এর মান হলো ই ইজ লেস দ্যান 1 গ্রেটার দ্যান 0 ছিল কোথায়? এটা ছিল হলো উপবৃত্তে, কিন্তু এখানে আমাদের ই হবে ই অলওয়েজ গ্রেটার দ্যান 1, এটা আর হবে না। এটা ছিল উপবৃত্তে। উপবৃত্তে আমাদের ই এর মান ছিল 0 থেকে 1 এর মধ্যে, আর এখানে হলো ই এর মান হবে অবশ্যই 1 এর বেশি, এবং ই ইকুয়াল টু হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। এখানে ছিল a স্কয়ার মাইনাস, এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। কখন? যদি এই শেপের অধিবৃত্ত হয়, আর যদি অধিবৃত্ত অন্য শেপের হয়, এই দিকটা ভার্টিক্যাল হয়, এই দিকটা টোটালি এভাবে যদি এটাকে 90 ডিগ্রি আমরা ঘুরিয়ে দিই, কত ডিগ্রি? এখান থেকে যদি নিচের দিকে দেওয়া হয় 180 ডিগ্রি যদি ঘুরিয়ে দিই, তাহলে এখানে এটা হয়ে যাবে নিচে হবে b স্কয়ার যদি ভার্টিক্যালি থাকে। এই শেপের জন্য ই এর মান হলো √a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। আমরা এইগুলি মনে রাখবো। তাহলে আমরা এখানে কিছু এখন কনক্লুশনে আসতে পারি। তার মানে এখানে এটা হলো কি আর অক্ষর, আর এই বি ড্যাশ হলো অনুবন্ধী অক্ষর, আর সেন্টার তো 0 0। তাহলে আমরা এখন নিয়ামক রেখার সমীকরণ কি হবে দেখো তো। এইটা যদি x a, এই দূরত্বটা যদি a বাই e হয়, তাহলে এইটার সমীকরণ হবে x a বাই e, আর এইটার সমীকরণ হবে x মাইনাস a বাই e। দুইটাকে একসাথে লিখতে পারবো আমরা x প্লাস মাইনাস a বাই e। আবার দেখো এখানে কি, এটা হলো উপকেন্দ্রিক লম্ব, এটা হলো উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক এই যে মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব হলো ae, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? x এটা হলো ae, আর এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x মাইনাস ae। দুইটাকে একসাথে লিখতে পারি আমরা x প্লাস মাইনাস ae। আর থেকে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা উপবৃত্তে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই যে l ড্যাশ, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য l ড্যাশ ইকুয়াল টু 2b স্কয়ার বাই a, যেটা পেয়েছি এখানেও সেই একই রকম। অর্থাৎ আমরা যে সূত্রগুলি উপবৃত্তে করিয়েছি তোমাদেরকে, ঠিক সেম সূত্রগুলি এই অধিবৃত্তয় হবে। পজিশনটা এরকম ভিন্ন হবে, আর দুইটা নাম ভিন্ন হবে, ই এর মানটা ভিন্ন হবে। এই ই এর মানটা ঠিক থাকবে না, এইগুলো। তাহলে আমরা তোমাদের জন্য অ্যাডভাইস হলো, তোমরা প্রথমে উপবৃত্তের সকল অঙ্ক করে শেষ করবে, তারপর অধিবৃত্তের অঙ্কে যাবা। অধিবৃত্তের অঙ্কের সময় শুধু চিত্রটা ভিন্ন, আর সব ওয়ার্কিং রুল অর্থাৎ অধিবৃত্তের অঙ্ক করার নিয়ম সেম থাকবে। এখন তাহলে আমরা এখানে এটাকে আমরা সামারাইজ করি যে আমরা এখানে কি কি পেলাম। তাহলে এইগুলি দেখো, এটা যে জিনিসগুলি সেটা হলো যে আমাদের প্রথম হলো এক নম্বর হলো কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক হলো কত? 0। কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0। এটা হলো কেন্দ্র সি 0। তারপরে আসো যে উপকেন্দ্রের স্থানাঙ্ক 2 নম্বর। উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো কত? প্লাস মাইনাস a e 0। এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপরে হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক বললাম। তারপরে হলো অক্ষরেখার সমীকরণ 3 নম্বর হলো
অক্ষর এখানে তো আর অক্ষের সমীকরণ। আর অক্ষরটা কি? আর অক্ষর x অক্ষ বরাবর। তাহলে x অক্ষের সমীকরণ কি হবে? আর অক্ষের সমীকরণ হলো y 0। এটা মনে রাখতে হবে। অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষের সমীকরণ। অনুবন্ধী অক্ষ কোন বরাবর? y অক্ষ বরাবর। এইটা তাহলে অনুবন্ধী অক্ষের সমীকরণ কি হবে? x 0। তারপরে হলো আর অক্ষের দৈর্ঘ্য, আর 5 নাম্বার, আর অক্ষের দৈর্ঘ্য। আর অক্ষের দৈর্ঘ্য কত? a ড্যাশ। আর অক্ষের দৈর্ঘ্য হলো কত? a ড্যাশ ইকুয়াল টু টুয়াইস। আর অক্ষের দৈর্ঘ্য হলো টুয়াইস। তারপরে হলো 6 নাম্বার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হলো কত? টুয়াইস b। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এখানে লিখতে পারি আমরা b ড্যাশ। b ড্যাশ হলো টুয়াইস b। 7 নাম্বার হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হলো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ধরো 2b²/a। এটা বলেছে তোমাদেরকে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই যে ln হলো 2b²/a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কোনটা? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x a আর এখানে x -a। তার মানে x ± a, x ± a e। এইটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, x ± a। তারপরে হলো এই যে নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ সমীকরণ কি? একটা হলো x a/e আর একটা হলো x -a/k। নিয়ামক রেখার সমীকরণ 9 নম্বর। নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ হলো কি? নিয়ামক রেখার সমীকরণ x ± a/e। এগুলি সবই তোমরা উপবৃত্তে পড়েছো। তারপরে 10 নম্বর হলো কেন্দ্রের স্থানাঙ্ক বলছি। তারপরে হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। দেখো একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো a0 আর একটা হলো -a0। তাহলে 10 নম্বর হলো শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক +−a0। ঠিক উপবৃত্তের মতোই। আর একটা বাকি রইল যে উৎকেন্দ্রিকতা। 11 নম্বর হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা হবে কত? উৎকেন্দ্রিকতা E √a² + b² এই 11টা পয়েন্ট উপবৃত্ততেও তোমরা পড়েছো আর এইখানে অধিবৃত্ততেও পড়বা ঠিক একই রকম। ঠিক আছে? তাহলে এখন যদি চিত্রটা যদি এই রকম না হয়ে যদি এইটা যদি উপরের দিকে হয়, ভার্টিক্যালি হয়, তখন চেঞ্জটা কি হবে? তোমরা উপবৃত্ততেও পড়েছো আর এইখানেও পড়বা, একই ধরনের চেঞ্জ হবে। তাহলে আমি এইটা বসে ওই চিত্রটা আঁকবো। এখন সেই চিত্রটা দেখো একই ধরনের। এখন যদি আমাদের এরকম হয় চিত্রটা দেখো, এখানে যদি হয় এটা হলো c 0 0, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, এটা হলো মনে করো s, আর এখানে হলো s ড্যাশ, এটা a ড্যাশ, এটা a ড্যাশ, এটা z, এটা
এটা এ। তাহলে এইটার ক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণটা কি হবে? সমীকরণটাও চেঞ্জ হবে। এই অধিবৃত্তের সমীকরণ হবে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1। এই সমীকরণ চেঞ্জ হয়ে গেল। আগেরটাই ছিল কি? আগেরটাই ছিল x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এইটা ছিল অধিবৃত্তের সমীকরণ আগে যেটা আমরা করেছি। তাহলে দুই রকম সমীকরণ মনে রাখবা। এটা হলো যে x স্কয়ার বাই a স্কয়ার আগে, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার। আগে যেমন আমরা লিখেছি a ইজ গ্রেটার দ্যান b, যেমন লিখেছি a ইজ গ্রেটার দ্যান b অথবা b ইজ গ্রেটার দ্যান a। এখানে এটা লেখা দরকার নাই, এটা হবে না। শুধুমাত্র কি x এর টার্মটা আগে নাকি y এর টার্মটা আগে? x এর টার্মটা আগে হলে আগে যে চিত্রটা এঁকেছি সেটা হলো এটা। আর যদি y এর টার্মটা আগে হয় y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, তাহলে চিত্রটা হবে এইরকম। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখন এইটার ক্ষেত্রে বলো আমাকে কেন্দ্রের স্থানাঙ্ক কত? তোমরা বলো। কেন্দ্রের স্থানাঙ্ক হলো যে c হলো 0 0। এখানে এই যে মূল বিন্দু কেন্দ্র, তাহলে এখানেও কেন্দ্রের স্থানাঙ্কটি কি আছে এইটার ক্ষেত্রে? তাহলে এইটার ক্ষেত্রে এই উপবৃত্তের সমীকরণটা কি হচ্ছে? অধিবৃত্তের সমীকরণটা হচ্ছে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1। এইটার ক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 ঠিকই আছে। এখন আসলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি রকম চেঞ্জ হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে এই y অক্ষের উপর x এর স্থানাঙ্ক কত? 0, আর y এর স্থানাঙ্ক এখানে হবে be। তাহলে এই ক্ষেত্রে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 0 be, 0 be। এটার ক্ষেত্রে তারপরে হলো r অক্ষ হলো এটা, এইটা হলো এই যে বৃহৎ অক্ষ যেটা, এটা হলো r অক্ষ, এটা। তাহলে r অক্ষের সমীকরণ কি হবে? r অক্ষের সমীকরণ হবে x 0, আর অনুবন্ধী অক্ষ হলো এটা মনে করা হলো b ড্যাশ, আর এটা হলো b b ড্যাশ। এটা হলো অনুবন্ধী অক্ষ। এখন অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে y 0। এভাবে কম্পেয়ার করে পড়বা। তারপরে হলো এটা r অক্ষের দৈর্ঘ্য, এই r অক্ষের দৈর্ঘ্য হলো a ড্যাশ ইকুয়াল টু হবে কি টুয়াইস b, আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে এই b ড্যাশ ইকুয়াল টু হবে টুয়াইস a। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো এখানে ছিল 2b স্কয়ার বাই a, আর এখানে হবে 2a স্কয়ার বাই b। এইভাবে কম্পেয়ার করে পড়বে তোমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখো এখানে এই রেখার উপর y এর মান হলো be, তার মানে এই রেখাটা হলো y be, আর এই রেখাটা হলো y be। তার মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y প্লাস মাইনাস be। এগুলি মনে রাখতে হবে তোমাদের। নিয়ামক রেখার সমীকরণ, এবার দেখো নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এই মূল বিন্দু থেকে এই দূরত্ব পর্যন্ত এটা কি ছিল? আগেরটাতে ছিল a বাই e, আর এটা তো হবে b বাই e। এটা হলো y b বাই e, আর এটা হলো y মাইনাস b বাই e। তাহলে এখানে হবে নিয়ামক রেখার সমীকরণ হবে y প্লাস মাইনাস b বাই e। এটা হবে। তারপরে হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই একটা শীর্ষবিন্দু, এটা হলো 0b, আর এটা হলো এই শীর্ষবিন্দু হলো 0 মাইনাস b। তাহলে 0 প্লাস মাইনাস শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো 0 প্লাস মাইনাস b। এই হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আর একটা বাকি থাকে উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতার সময় এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার, এটা হবে b স্কয়ার। এই 11টা পয়েন্ট কম্পেয়ার করে দুই রকম চিত্রের জন্য, দুই রকম সমীকরণের জন্য আগের সমীকরণটা ছিল x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, আর এটা হলো y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1। এখানে আমরা এগুলিকে তোমাদেরকে বলে দিলাম জাস্ট, কিন্তু নির্ণয় করলাম না এই জন্য যেহেতু আমরা উপবৃত্ততে এগুলি নির্ণয় করেছি, বা তোমরা ক্যালকুলেশনটা তোমরা বিভিন্ন বইতে আছে একই রকম ক্যালকুলেশন তোমরা করে নিবা। এখন আমরা চলে যাব যে অধিবৃত্তের অসীম তটের সমীকরণ আলোচনা করব।
অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করব। এখন অসীম তট বলতে কি বোঝায়? তোমরা জানো যে তট অর্থ কি? তট অর্থ নদীর কিনারা, নদীর কূল বা কিনারা, তট অর্থ। তাহলে অসীম তট মানে কি? যে নদীর তট হলো অসীম, কিনারা হলো অসীম। এখন এটা একটা অধিবৃত্ত জানি আমরা, এটা অধিবৃত্ত। এখন এইটা এই দেখো, এই একটা সরলরেখা, এটা কোন বিন্দু দিয়ে গেল, এই একটা সরলরেখা, এই হলো আরেকটা সরলরেখা। অসীম তট হয় সরলরেখা। এখন এই সরলরেখাকে কেন অসীম তট বলছে? এই সরলরেখাটা এই যে অধিবৃত্তের পাশ দিয়ে অসীম পর্যন্ত চলে যাবে, কিন্তু এই সরলরেখাকে, এই বক্ররেখাকে এই সরলরেখাটা কোথায় ছেদ করবে? সসীম কোনো বিন্দুতে ছেদ করবে না, ছেদ করবে গিয়ে অসীমে। তেমনি এই সরলরেখাটাও এই অধিবৃত্তটাকে কোথায় ছেদ করবে? এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এবং এই দুটি সরলরেখাকে বলা হবে অসীম তট। এই সরলরেখা দুটি এই অধিবৃত্তকে সসীম কোনো বিন্দুতে ছেদ করবে না। কোথায় ছেদ করবে? অসীমে ছেদ করবে। সেই জন্য এটার নাম বলা হয়েছে অসীম তট। তাহলে অসীম তটটা কি? অসীম তট হলো সরলরেখার সমীকরণ। বক্ররেখাটাকে অসীম তট বলছি না আমরা, বক্ররেখাটা হলো অধিবৃত্ত, কিন্তু এই সরলরেখা দুটাকে বলছি আমরা অসীম তট। এবং কেন বলছি সেটাও বললাম যে এরা সসীম কোনো বিন্দুতে ছেদ করবে না। এই অধিবৃত্তকে কোথায় ছেদ করবে? অসীমে গিয়ে ছেদ করবে। তাহলে আমরা এখন এই অসীম তটের সমীকরণ নির্ণয় করব। তাহলে মনে করি সরলরেখার সমীকরণ ধরি, সরলরেখার সমীকরণ y mx c এক নাম্বার, এবং অধিবৃত্তের সমীকরণ হলো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটাকে মনে করো 2 নাম্বার। তাহলে দেখো অসীম তট এর সংজ্ঞাটা এখান থেকে করতে পারো। অসীম তট কাকে বলে? যে কোনো সরলরেখাকে বর্ধিত করলে যদি উহা অধিবৃত্তকে অসীমে ছেদ করে, সসীম কোনো বিন্দুতে ছেদ করবে না। এই যে সরলরেখাটা, এই সরলরেখাটাকে বর্ধিত করলে, যদি আমরা অসীম পর্যন্ত বর্ধিত করলে উহা কি করবে? অধিবৃত্তকে অসীমে ছেদ করে। তবে ওই সরলরেখাকে কাকে অসীম তট বলে? সরলরেখাকে। আবার বক্ররেখাকে না মনে রেখো যে বক্ররেখাকে বলে না, তবে ওই রেখাকে অধিবৃত্তে কার অসীম তট? অধিবৃত্তের অসীম তট বলে। আমরা এই সংজ্ঞাটা শিখতে পারি। এখন আমরা যে সরলরেখার সমীকরণ ধরলাম এটা, আর বক্ররেখার বা অধিবৃত্তের সমীকরণ ধরলাম এটা, এই দুইটাকে যৌথভাবে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা এখান থেকে y এর মান, এক নম্বরে y এর মান 2 নঙ্গে বসাবো। এবং আমি যেহেতু বোর্ডে জায়গা কম, কিছু মুছতে হবে, যে 1 নং হতে y এর মান 2 নঙ্গে বসাবো। এক নং হতে y এর মান 2 নং এ বসিয়ে পাই। বসালে কি পাবো? আমরা উপরে লিখব এখন যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y এর মান হলো mx মাইনাস mx প্লাস c হোল স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, which implies এখান থেকে আমরা লসাগু কি হবে? a স্কয়ার b স্কয়ার আর হলো b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু mx প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু 1। এটা পেলাম, which implies b square x square minus a square into এটাকে বর্গ করলে m square x square plus twice m cx plus c square equals to a square b square। এইটা
এখন এরপরে যদি আবার উপরে লিখি তাহলে হবে বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার এম স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2a স্কয়ার এম সি এক্স মাইনাস a স্কয়ার সি স্কয়ার মাইনাস a স্কয়ার সি স্কয়ার মাইনাস a স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বি স্কয়ারটাকে বাম পাশে নিয়ে দিলাম। এটা এখন দেখো এখান থেকে এই দুইটা থেকে আমরা x স্কয়ার কমন নিতে পারি, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার m স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2a স্কয়ার m c x মাইনাস এখান থেকে আবার a স্কয়ার কমন নিলে b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে মনে করো 3 নাম্বার সমীকরণ। এখন কি বলছি আমরা যে এই সরলরেখা দুইটা এই অধিবৃত্তকে অসীমে ছেদ করবে, তার মানে কি এই 3 নং সমীকরণের মূলগুলি হবে অসীম। তাহলে মূলগুলি যদি অসীম হয় তাহলে এটা একটা নিয়ম আছে, সেটা হলো যে যে কোনো দ্বিঘাত সমীকরণের মূল যদি অসীম হয় তাহলে সেই দ্বিঘাত সমীকরণে x স্কয়ারের সহগ এবং x এর সহগ শূন্য হয়। এখন 1 নং সরলরেখাটি, এখন 1 নং সরলরেখাটি 2 নং অধিবৃত্তকে অসীমে ছেদ করবে। অসীমে ছেদ করলে 3 নং সমীকরণের মূলদ্বয় অসীম হবে। করলে 3 নং সমীকরণের মূলদ্বয় অসীম হবে। আবার 3 নং সমীকরণের মূলদ্বয় অসীম হলে আবার 3 নং সমীকরণের মূলদ্বয় অসীম হলে 3 নং এ x স্কয়ার ও x এর সহগ শূন্য হবে। অর্থাৎ এখানে x স্কয়ারের সহগ শূন্য মানে এইটা শূন্য, অর্থাৎ b স্কয়ার মাইনাস a স্কয়ার m স্কয়ার equals to 0, which implies m square b square equals to a square m square, which implies m square equal to b square by a square. সুতরাং এখান থেকে m equals to plus minus b by a, এটা পেলাম। m এর মান পেয়ে গেলাম m equals to plus minus b by a। তাহলে এইটা হলো x স্কয়ারের সহগ শূন্য লিখে এটা। আবার x এর সহগ শূন্য হলে আবার x এর সহগ শূন্য হলে x এর সহগ কত এখানে মাইনাস 2a স্কয়ার mc মাইনাস 2a স্কয়ার mc ইকুয়ালস টু 0। দেখো এখানে a 0 না, a যদি 0 হয় তাহলে এবং a ও 0 না m ও 0 না, a যদি 0 হয় দেখো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস 1। a যদি 0 হয় তাহলে এখানে হল 0, এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, এইজন্য a 0 না। আবার y ইকুয়ালস টু mx প্লাস c, এই সরলরেখা যদি কি হয়, এই সরলরেখা যদি m যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু c, হলো এটা একটা x অক্ষের সমান্তরাল সরলরেখা হয়। তাহলে এখানে কি হলো আমাদের এখানে a m
যে তাহলে এম সরি সি না এম জিরো না আর হলো কি এ জিরো which implies c equals to 0 c equal to 0 কারণ হলো m is not a is not equal to 0 m is not equals to 0 তাহলে আমরা কি পেলাম c equal to 0 পেলাম আর পেলাম m equal to plus minus b by a এই মান দুটো যদি এখন আমরা সরলরেখার সমীকরণে বসাই সরলরেখার সমীকরণটা ছিল কত নাম্বার 1 নাম্বার মেবি এখন সুতরাং নিম্ন অসীম তটের সমীকরণ সুতরাং নিম্ন অসীম তটের সমীকরণ হলো y equals to mx তাহলে n এর মান কত প্লাস মাইনাস b by a into x y equal to mx plus c হলো 0 which implies y equals to plus minus b by a into x এটাই হলো অসীম তটের সমীকরণ এখানে দেখো দুইটা সমীকরণ একটা হলো প্লাস b by ax আর একটা হলো মাইনাস b by ax তাহলে এই যে এইটা হবে y equals to plus b by ax এই সরলরেখা আর এইটা হবে y equals to minus b by a into x এই দুইটা অসীম তটের সমীকরণ আমরা পেয়ে গেলাম তোমাদের যদি অসীম তটের সমীকরণ আসে এটা অবজেক্টিভে আসতে পারে খুবই সম্ভাবনা তোমাদেরকে আরেকটা কথা বলি আমি যে তোমরা অবজেক্টিভ বিভিন্ন বইতে প্রচুর অবজেক্টিভ প্রশ্ন আছে তোমরা অবজেক্টিভ আগে করবা না আগে হলো এক্সারসাইজের অঙ্কগুলি করবা যে অঙ্কগুলি আমি করে দিয়েছি এই অঙ্কগুলি যদি পারো তোমরা তাহলে তোমরা অঙ্ক এবং থিওরি যদি ভালোভাবে জানো তাহলে অবশ্যই অবজেক্টিভ তোমাদের সমস্যা হবে না তাহলে প্রথমে কি করতে হবে থিওরি করতে হবে তারপরে অঙ্ক করতে হবে তারপরে হলো অবজেক্টিভ প্রশ্ন করতে হবে নেক্সট একটা উদাহরণ যে এইটা একটা অধিবৃত্তের সমীকরণ তাহলে এখানে a ইকুয়াল টু কত a ইকুয়াল টু হলো 4 আর b ইকুয়াল টু হলো 3 সুতরাং এই অধিবৃত্তটি অসীম তটের সমীকরণ কি সুতরাং অধিবৃত্তটি অসীম তটের সমীকরণ y equals to plus minus b by a b কত b হলো 3 by 4x এই যে অবজেক্টিভ এই ধরনের অঙ্ক তুমি যদি না জানো তোমরা তাহলে এটার অ্যানসার করতে পারবা না এটাই হলো অ্যানসার যে অধিবৃত্তের অসীম তটের সমীকরণ y equal to plus minus b by a সূত্রটা হলো y equal to plus minus b by a into x তাহলে আমরা b কত a কত এখানে বসাই দিলে হয়ে যাবে এখন আমরা করব যে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক আমরা এর আগেও পরামিতিক স্থানাঙ্ক উপবৃত্তের করেছি এখানে করব অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক আমরা নির্ণয় করি তাহলে তোমাদের উপবৃত্তেরটা যারা ক্লাস ফলো করেছো তোমাদের জানার কথা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক আমরা কিভাবে করেছি সেই প্রায় এখন একটা একই রকম এখানে আমরা অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক মনে করো এই একটা অধিবৃত্ত আর এই হলো একটা অধিবৃত্ত এখন অধিবৃত্তের এইটা হলো কি শীর্ষবিন্দু এ এটা মনে করো a ড্যাশ আর এটা হলো শীর্ষবিন্দু a এখন অধিবৃত্তের কি বলে r অক্ষকে এখন অধিবৃত্তের r অক্ষকে ব্যাস নিয়ে আমরা উপবৃত্ততে বলছিলাম প্রধান অক্ষকে বা বৃহৎ অক্ষকে ব্যাস নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি ব্যাস ধরে যে অধিবৃত্তের r অক্ষকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করি এই বৃত্তটাকে বলা হয় সহায়ক বৃত্ত বা অক্সিলিয়ারি সার্কেল বলা হয় আচ্ছা এই বৃত্ত অঙ্কন করলাম
এখানে এতটুকু কত, এতটুকু হলো a, তাহলে এই যে এতটুকু এই বৃত্তের ব্যাসার্ধ হলো a আর ব্যাস হলো টুয়াইস, এদিকে মনে করো s ড্যাশ আর এদিকে হলো s। এখন আমরা এই অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নেই p একটা বিন্দু নিলাম p x y, একটা চলমান বিন্দু p থেকে এই ড্যাশের উপর অর্থাৎ r অক্ষের উপর একটা লম্ব টানি, এই লম্বটা মনে করো pn লম্ব অঙ্কন। এখন এই pn থেকে এই বৃত্তটার উপর আমরা একটা স্পর্শক অঙ্কন করি। এই মনে করো pn থেকে এই বৃত্তটার উপর একটা স্পর্শক অঙ্কন করলাম, সেটা মনে করো হলো qn। এই qn একটা স্পর্শক অঙ্কন করলাম, আবার এটা হলো cq যোগ করি, মনে করি qcn কোণ, এই কোণটা হলো থিটা, qcn কোণ থিটা। এখন তাহলে এখানে cn কত, cn হলো x আর pn হলো y। এই cn এতটুকু হলো, এখানে কি cn ইকুয়াল টু হলো x আর pn ইকুয়াল টু হলো y। তাহলে এটাকে এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় উপকেন্দ্রিক কোণ। এই যে এই কোণটা, এটাকে অনেক সময় উপকেন্দ্রিক কোণ বের করতে বলে। তাহলে এইখান থেকে দেখো আমরা কি করব, মনে করি এই অধিবৃত্তের সমীকরণ, যেটা অধিবৃত্তের সমীকরণ হলো মনে করো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা হলো এক নম্বর সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। আমি বর্ণনা দিচ্ছি না চিত্রে, জাস্ট এখান থেকে আমরা পরামিতিক সমীকরণটা বের করব। পরামিতিক সমীকরণ কাকে বলে আমি গত ক্লাসে তোমাদেরকে বলছি, প্যারামিটার কাকে বলে। তাহলে এখানে দেখো যে QCN ত্রিভুজ QCN কোণ ইকুয়াল টু থিটা ধরলাম। তাহলে থিটা ধরলে, যে কোণকে থিটা ধরলাম, QN কি লম্ব আর এই CQ হলো ভূমি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু কত, এখানে QCN এ cos থিটা ইকুয়াল টু কত, এই ত্রিভুজটায় cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হলো কত CQ আর অতিভুজ হলো CN, CQ বাই CN cos থিটা। তাহলে এটাকে যদি উল্টে দেই তাহলে আমাদের এখানে কি হবে, which implies sec থিটা হয়ে যাবে, sec থিটা ইকুয়াল টু CN বাই CQ ইকুয়ালস টু CQ কত, CQ হলো a, এই যে এতটুকু a, তাহলে CQ হলো a, CQ হলো a আর CN এটা যদি pxy বিন্দু হয় তাহলে এই CN হলো x আর pn হলো y, CN ইকুয়াল টু হলো x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং x ইকুয়ালস টু a sec থিটা আমরা পেয়ে গেলাম, এটা x এর মানটা পেয়ে গেলাম এখানে। এখন আমরা বের করব y এর মান। x এর মান এক নং এ বসিয়ে পাই, x এর মান এক নং এ বসিয়ে পাই। x এর মান যদি এক নম্বরে বসাই তাহলে আমরা পাচ্ছি হলো a স্কয়ার sec স্কয়ার থিটা, a স্কয়ার sec স্কয়ার থিটা বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা এখান থেকে a স্কয়ার কাটা যায়, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু y স্কয়ার বাই b স্কয়ার। আমরা 1 টাকে এদিকে নিয়ে আসলাম আর মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার কে ডান পাশে। sec স্কয়ার মাইনাস 1 থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়ালস টু y স্কয়ার বাই b স্কয়ার। এটা তাহলে এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি হলো which implies tan theta equals to y by b। আমরা পজিটিভ মানটা নিলাম, বর্গমূল নিলাম, tan theta equal to y by b। সুতরাং y equals to b tan
থিটা, এই বি tan থিটা পেয়ে গেলাম আমরা y এর মান। তাহলে এই যে x এর মান আর y এর মান এইটাই হলো তোমার পরামিতিক স্থানাঙ্ক। যে সুতরাং নির্ণয় পরামিতিক স্থানাঙ্ক হবে কত? x এর মান হলো a sec থিটা আর y এর মান হলো b tan থিটা। এটা হলো পরামিতিক। এটাকে যদি আমরা একটা সমীকরণ নাম্বার দিই, এটা মনে করো 1 নাম্বার আর এটা হলো 2 নাম্বার সমীকরণ। তাহলে সুতরাং অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক, সুতরাং 1 নং অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হলো x কত, a sec থিটা আর হলো b tan থিটা। এটা এখন এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো থিটার মানটা। এখান থেকে আমরা কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু কত? y বাই এই যে tan থিটা। এখান থেকে আমরা লিখতে পারি হলো, দেখো এখান থেকে আমরা লিখতে পারি y বাই b ইকুয়াল টু tan থিটা। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই b। এটা লিখতে হবে, থিটার মানটা আমাদের জানতে হবে। যেখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই b। এই হলো আমাদের অ্যানসার, যে পরামিতিক স্থানাঙ্ক। এখন পরামিতিক সমীকরণ কি? এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ, এই 1 নাম্বার আর 2 নাম্বারকে বলা হয় অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। 1 নং অধিবৃত্তের পরামিতিক সমীকরণ, 1 নং অধিবৃত্তের পরামিতিক সমীকরণ x ইকুয়াল টু হলো a sec থিটা, x ইকুয়াল টু a sec থিটা আর y ইকুয়াল টু b tan থিটা, y ইকুয়াল টু b tan থিটা। এটা হলো পরামিতিক সমীকরণ। কারণটা কি? এটাকে পরামিতিক সমীকরণ বলার কারণ কি? দেখো আমরা যদি এইখান থেকে কি লিখতে পারি x বাই a, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা x বাই a ইকুয়াল টু sec থিটা, আর ওইখান থেকে লিখতে পারি y বাই b, y বাই b ইকুয়ালস টু tan থিটা। এই দুটাকে যদি বর্গ করে বিয়োগ করি আমরা, তাহলে কি হয়? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এটা আমরা জানি। তাহলে কি এটা কি পাইলাম আমরা? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, মানে এটাই হলো অধিবৃত্তের সমীকরণ। তাহলে এই যে অধিবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম আমরা এই সমীকরণ থেকে, সেজন্য এটার নাম হলো অধিবৃত্তের পরামিতিক সমীকরণ। তাহলে পরামিতিক স্থানাঙ্ক এবং পরামিতিক সমীকরণ দুইটাই তোমাদেরকে করালাম। এখন যদি অধিবৃত্তটা এরকম না হয়ে যদি ভার্টিক্যাল হয়, সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে হবে যদি এরকম হয়, অধিবৃত্তটা এরকম হয়, সেই ক্ষেত্রে পরামিতিক সমীকরণ হবে x ইকুয়াল টু হবে, অর্থাৎ এখানে আমাদের কি ছিল? a sec থিটা আর হলো ছিল b tan থিটা। এইটা ছিল পরামিতিক স্থানাঙ্ক। আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই b, এইটা ছিল। আর যদি এইরকম হয়, এইটার ক্ষেত্রে হবে a tan থিটা, শুধুমাত্র a আর b যা আছে তাই থাকবে, sec থিটা জায়গায় যাবে tan থিটা, tan থিটা জায়গায় যাবে sec থিটা। তাহলে হবে a tan থিটা আর হলো b sec থিটা, আর থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স x বাই a। এখানে ছিল y বাই b, এখানে হবে x বাই a। এটা মনে রাখবা তোমরা। যদি সেটা এইরকম হয় অধিবৃত্তে, তাহলে হবে পরামিতিক স্থানাঙ্ক এরকম। এই হলো আমাদের। এখন আমরা দেখো যে তোমাদের মোটামুটি আমরা থিওরিগুলি শেষ করে ফেলছি, এখন কিছু প্রবলেম করা।
কিউবিকের উপর একটা প্রবলেম এক্সাম্পল দেখো, এই একটা অধিবৃত্ত, এই অধিবৃত্তের উপরস্থ একটা বিন্দু, এই বিন্দুটা হলো ভি 2.5, এটাকে মনে করো xy বিন্দু। এই বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে আমরা অধিবৃত্তটাকে লিখতে পারি কি, আমরা এই অধিবৃত্তটাকে লেখা যায় দেখো 5x² - 4y² = 20। এই 20 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো ডান পাশে 1 আনা। তাহলে 20 দ্বারা ভাগ করলে এখানে হয় x² / 4 - y² / 5 = 1। এটাকে আমরা লিখতে পারি x² / 2² - y² /√5 whole square, which implies x² / a² - y² / b² = 1। এটাকে ধরো এক নাম্বার, যেখানে a = 2 আর b = √5। এটা তাহলে এখানে এই অধিবৃত্তটা দেখতে কি রকম হবে, x² / a², x² আগে আছে, তাহলে x² যদি আগে থাকে তাহলে অধিবৃত্তটা হবে এরকম চিত্র হবে। এই অধিবৃত্তের চিত্রটা হবে এরকম চিত্র। তাহলে এখানে আমাদের কি করতে হবে, অধিবৃত্তের উপরস্থ এত বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখান থেকে তাহলে আমাদের থিটাটা বের করতে হবে। পরামিতিক স্থানাঙ্ক আমরা জানি, পরামিতিক স্থানাঙ্ক কত, a sec θ আর হলো b tan θ। এটা হলো পরামিতিক স্থানাঙ্ক, আর হলো θ = tan ইনভার্স y/b। এটা আমরা জানি যে পরামিতিক স্থানাঙ্ক হলো এটা। তাহলে এখানে আমাদের a আছে, দেখো a আছে, b আছে, আর হলো আমাদের θ দরকার। তাহলে এটা তোমাদের এখানে লেখা দরকার নাই, আমি মনে করে দিলাম, এটা পরে লিখতে হবে। তাহলে এখানে সুতরাং θ = tan ইনভার্স y/b = tan ইনভার্স, এখানে y কত, y হলো 2.5 আর হলো b এর মান হলো √5। তোমরা এইটাও রেখে দিতে পারো, এটাকে যদি এইভাবে রেখে দাও কোনো সমস্যা নাই, অথবা এটাকে যদি ডিগ্রিতে নিয়ে নাও তাহলে এটা হবে, ক্যালকুলেটরে করবা 48 ডিগ্রি 11 মিনিট আর 22.87 সেকেন্ড, এটা হবে। সুতরাং এখন আমাদের পরামিতিক স্থানাঙ্ক কত, সুতরাং নির্ণয় পরামিতিক স্থানাঙ্ক। সুতরাং 2.5 বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক হলো a sec θ। a মানে হলো কত, a হলো 2 sec θ আর b হলো √5 tan θ, যেখানে θ = 48 ডিগ্রি 11 মিনিট 22.87 সেকেন্ড। এই অঙ্কটা আমাদের এখানে শেষ হলো। দেখো এরকম প্রবলেম তোমাদেরকে আমি উপবৃত্তে করিয়েছি, একটি অধিবৃত্তে সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা √5। দেখো অধিবৃত্ত যদি হতো উপবৃত্ত, তাহলে এখানে √5 কিন্তু একের চেয়ে বড়, এখানে হতো শুধু একের চেয়ে ছোট, আর উপকেন্দ্র এরকম হইতে পারে, আর হলো নিয়ামক রেখার সমীকরণ হলো এটা। ঠিক একই ধরনের অঙ্ক আমি বারবার বলছি যে তোমরা আগে উপবৃত্ত চ্যাপ্টার শেষ করে তারপরে অধিবৃত্ত চ্যাপ্টারে আসবা, দেখবা যে অঙ্কের ওয়ার্কিং রুল অর্থাৎ অঙ্ক করার নিয়মগুলি একদম সেম, শুধু চিত্রগুলি ভিন্ন। তাহলে একটা অধিবৃত্তের কি দেওয়া আছে, একটা অধিবৃত্তের দেওয়া আছে তিনটে জিনিস দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ। এই তিনটা জিনিস যদি দেওয়া থাকে অধিবৃত্তের, তাহলে অধিবৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় একটা অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে যে সবগুলি অঙ্ক একই রকম, এই ধরনের অঙ্কগুলি সেই। তাহলে এই অঙ্কটা দেখো, মনে করি যে আমরা এখানে অধিবৃত্তের উপর যে pxy
পি এক্স ওয়াই হলো যে কোনো একটি বিন্দু, তারপরে এটার উপকেন্দ্র হলো এস, এস এর স্থানাঙ্ক হলো 1 - 8, আর হলো নিয়ামক রেখা, যে অনুরূপ নিয়ামক রেখা এইদিকে দেখো, এই নিয়ামক রেখাটার সমীকরণ মনে করো যে 5x - 4y - 10 = 0। আর এখানে একটা বিন্দু z বিন্দু, আর এইখানে মনে করো এটা হলো m বিন্দু। তাহলে আমরা জানি কি SP = T * PL। তাহলে এই P থেকে এটা লম্ব দূরত্ব, আর SP এই দুটো আমাদের নির্ণয় করতে হবে সূত্র অনুযায়ী। তাহলে এখানে দেখো এই নিয়ম কানুনগুলি আমি বলেছি বিভিন্ন এর আগে চ্যাপ্টারের অঙ্কতে, আমি সরাসরি অঙ্কতে চলে যেতে পারি। যে সমাধানে হলো যে তোমরা লিখতে পারো যে ধরি অধিবৃত্তের উপকেন্দ্র S1 - 8 নিয়ামক রেখা, আমি বলছি কি নিয়ামক রেখার আরেক নাম হলো দ্বিঘাক্ষক। নিয়ামক রেখা MZ এর সমীকরণ 5x - 4y - 10 = 0। ধরি PXY অধিবৃত্তের উপর যে কোনো চলমান বিন্দু, সুতরাং সংজ্ঞানুসারে SP = E * Pn। তাহলে SP কত? এখানে SP হলো এই যে S বিন্দু থেকে P বিন্দু দূরত্ব x √x - 1 whole square plus y plus 8 whole square equals to E। E কত? E এর মান হলো √5 ইনটু লম্ব দূরত্ব বের করব আমরা এখান থেকে, এই P বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব কত? 5x - 4y - 10 বাই √x এর সহগ স্কয়ার, x এর সহগ কত? 3 স্কয়ার মানে 9, y এর সহগ হলো -4 মানে স্কয়ার করলে হবে 16। এই এখন এটাকে এরকম অঙ্ক আমি করিয়েছি তোমাদেরকে ইয়েতে কি বলে উপবৃত্তে। এখন তোমরা এটাকে সরল করলে হয়ে যাবে। সরল করলে একটা লাইন আমি করে দিই আর রেজাল্টটা লিখে দিই তোমাদেরকে। এখানে যদি উভয় পক্ষকে বর্গ করি আমরা x - 1 whole square plus y plus 8 whole square equals to বর্গ করলে 5 ইনটু নিচে বর্গ করলে স্কয়ারের রুটে কাটা যাবে 25 থাকবে 25, আর হলো 5x - 4y - 10 whole square। এটাকে তোমরা সরল করবে। সরল করলে রেজাল্টটা হবে, রেজাল্ট আমি লিখে দিচ্ছি, which implies 4x² plus 11y² minus 24xy minus 20x minus 225 equals to 0। এরকম একটা রেজাল্ট তোমরা পাবে এটাকে সরল করলে। এই অঙ্কটা এখানে শেষ হলো। এই একটা অধিবৃত্ত, এই অধিবৃত্তে শুধুমাত্র বলছে কি উপকেন্দ্রিকতা নির্ণয় করতে, অর্থাৎ E এর মান নির্ণয় করতে। তাহলে এই অধিবৃত্তটাকে আমরা কি লিখতে পারি? যে এটার উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি, এটাকে আমরা লিখতে পারি y² / 2 minus x² / 1 equals to 1। এটা লিখতে পারি, which implies y² / √2 whole square minus x² / 1 square equals to 1। এটাকে আমরা লিখতে পারি y² / b² minus x² / a² equals to 1, যেখানে b equals to √2, a equals to 1। তাহলে দেখো y² আগে আছে, সামনে আছে, তাহলে এটা চিত্রটা কি হবে? এটা চিত্রটা হবে এরকম, দেখো এটা চিত্র হবে এইরকম চিত্র। তাহলে এইরকম চিত্র হলে e এর মান কত? সুতরাং e equals to √a² plus b² /
বি স্কয়ার নিচে হবে। যদি এইরকম চিত্র হয় তাহলে বি স্কয়ার নিচে হবে নিচে, আর অন্য রকম হলে হবে এ স্কয়ার নিচে। তাহলে এখানে মান বসালে হয়ে গেল রুট ওভার এ স্কয়ার। এ স্কয়ার মানে হলো 1 প্লাস বি স্কয়ার মানে হলো 2, আর নিচে হলো বি স্কয়ার 2 ইকুয়ালস টু রুট ওভার 3/2। এই আছে, এই উৎকেন্দ্রিকতা হলো এই শেষ। একটা অধিবৃত্তের সাধারণ সমীকরণ, আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণ উপর প্রবলেম সলভ করেছি। তাহলে এটাকে কি করতে হবে, প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। এরকম যদি সাধারণ সমীকরণ দেওয়া থাকে, তারপরে আমরা এখানে কেন্দ্র বের করবো, শীর্ষবিন্দু বের করবো, কেন্দ্রিকতে তিনটা সূত্র থেকে তিনটা কম্পোনেন্ট বের করবো। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি কি, এটা থেকে তোমরা লিখে দিবে এখানে সমাধান ফর্মালিটি তুলে লিখতে হবে। এটা থেকে লিখতে পারি আমরা, দেখো যে প্রদত্ত অধিবৃত্ত হলো 9x² - 16y² - 18 x - 64y - 199 0। এই একটা অধিবৃত্ত। এখন অধিবৃত্তে এবং উপবৃত্তে আমি বলছি কি x এর বর্গ y এর বর্গ দুইটাই থাকে, শুধু পরাবৃত্তে থাকবে একটা, হয় x এর বর্গ থাকবে অথবা y এর বর্গ থাকবে। এখন এখানে এই x এর টার্ম আছে দুইটা, এই দুইটা থেকে আমরা সর্বোচ্চ পর x স্কয়ারের সহগ কমন নিব। কমন নিতে হবে সবসময় মনে রাখবা x স্কয়ারের সহগ অথবা y স্কয়ারের সহগ। তাহলে 9 কমন নিব, এই দুইটা থেকে 9 কমন নিলে এখানে থাকে x স্কয়ার আর এখানে থাকে -2x, এইটা থাকে। তারপরে মাইনাস এইটা থেকে নিব 16 কমন নিব, 16 কমন নিলে এখানে থাকে y স্কয়ার আর এখানে হয়ে যাবে প্লাস 4 16 64 4y, আর আমাদের হয়ে গেল এই চারটা থেকে কমন নিয়ে দিলাম ইকুয়ালস টু 199 নেগেটিভ আছে, তার পাশে পজিটিভ হয়ে যাবে। এখন এইটাকে আমাদের বানাইতে হবে কি x প্লাস আলফা হোল স্কয়ার মাইনাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু যে কোনো ধ্রুবক পেলে পরে এই ধ্রুবক দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে, এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, প্লাস বা মাইনাস x প্লাস মাইনাস আলফা হোল স্কয়ার অথবা y প্লাস মাইনাস বিটা, এবং y প্লাস মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু ধ্রুবক এই আকারে এটাকে নেব। এখন এই আকারে নিতে হলে আমাদেরকে এখানে দেখো 9 ইনটু x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আনলে এখানে হবে x মাইনাস 1 হোল স্কয়ার হবে, মাইনাস 16 ইনটু এখানে y স্কয়ার প্লাস 4y, আর যদি প্লাস 4 আনি আমরা তাহলে এখানে হবে y প্লাস 2 হোল স্কয়ার হবে, তাহলে ইকুয়ালস টু 199। এখন এইদিকে বেশি কি আনলাম আমাদের, এখানে 9 কে 9 এটা ছিল না আমাদের, এটা আনলাম, তাহলে এইদিকে 9 লিখতে হবে। আবার এইদিকে মাইনাস 4 16 64, এই মাইনাস 64 এইদিকে বেশি লিখলাম, তাহলে এইদিকেও মাইনাস 64 লিখতে হবে। এখন আমাদের সরল করে কি হয় দেখো, এখানে হয় 9 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 16 ইনটু y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু, এখানে যদি সরল করো তাহলে হবে এখানে কত হয় 208, এখান থেকে 64 গেলে 4 144 144। এখন এই যে ধ্রুবক আসলে এই ধ্রুবক দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, উভয় পক্ষকে ভাগ করলে আমরা পাবো এখানে 9 16 144, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার বাই 16 মাইনাস y প্লাস 2 হোল স্কয়ার বাই 9 ইকুয়ালস টু 1, এইটা পাই। নেক্সট দেখো এখান থেকে আমরা আরো সরল করলে লিখতে পারি x মাইনাস 1 হোল স্কয়ার বাই 4 স্কয়ার মাইনাস y প্লাস 2 হোল স্কয়ার বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1, which implies capital X square by a square minus capital Y square by b square equals to 1, এটাকে মনে করো এক নাম্বার সমীকরণ। তাহলে এখানে কি কি আসলো আমাদের,
এর মান কত, x এর মান, ক্যাপিটাল x এর মান কত, ক্যাপিটাল y এর মান। যেখানে ক্যাপিটাল x ইকুয়াল টু হলো x মাইনাস 1, ক্যাপিটাল y ইকুয়াল টু হলো y প্লাস 2 স্মল y প্লাস 2, a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু হলো 4 আর b ইকুয়াল টু হলো 3। এইটা পেয়ে গেলাম। এখন এটা স্ট্যান্ডার্ড ফর্মে হলো। ফর্মে নেওয়ার পরে এই ধরনের অঙ্কগুলি সবগুলি একই প্রসিডিউর, এই একইভাবে তোমরা করো। এখন এই অধিবৃত্তের কেন্দ্র বের করো। সুতরাং এক নং অধিবৃত্তের কেন্দ্র, সুতরাং এক নং অধিবৃত্তের কেন্দ্র, কেন্দ্র হবে কি, ক্যাপিটাল x ইকুয়াল টু 0 আর ক্যাপিটাল y ইকুয়াল টু 0। ক্যাপিটাল x ইকুয়াল টু 0, ক্যাপিটাল y ইকুয়াল টু 0, which implies ক্যাপিটাল x এর মান কত, x minus 1 equals to 0 আর হলো y plus 2 equals to 0। সুতরাং x equals to 1, y equals to minus 2। সুতরাং কেন্দ্র হলো 1 minus 2, কেন্দ্র পেয়ে গেল। তারপরে হলো শীর্ষবিন্দু। এখন এই অধিবৃত্তটা কি রকম দেখো, x স্কয়ার আগে আছে, তাহলে x স্কয়ার যদি আগে থাকে তাহলে কি রকম হয়, x স্কয়ার আগে থাকলে এই রকম হয় চিত্রটা। তাহলে অধিবৃত্তের কি বলবো, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে হলো এই যে a ড্যাশ, এটা মনে করো, আর এটা হলো a। তাহলে শীর্ষবিন্দু কত, এইটা হলো a0 আর এটা হলো মাইনাস a0। তার মানে শীর্ষবিন্দু হলো প্লাস মাইনাস a0। তার মানে x এর মান হলো প্লাস মাইনাস a আর y এর মান 0। তারপরে দেখো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হলো ক্যাপিটাল x ইকুয়াল টু প্লাস মাইনাস a আর ক্যাপিটাল y ইকুয়াল টু হলো 0। এই হলো শীর্ষবিন্দু। এখান থেকে ক্যাপিটাল x মানে হলো কত, x মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস a এর মান হলো 4 আর y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 4 আর y ইকুয়াল টু মাইনাস 2। এখান থেকে আমরা লিখতে পারি হলো x ইকুয়াল টু 5 মাইনাস 3 আর y ইকুয়াল টু হলো y ইকুয়াল টু হলো মাইনাস 2। এটা তাহলে এখানে একটা সেমিকোলন দিতে পারো। তাহলে শীর্ষবিন্দু কি হলো, সুতরাং শীর্ষবিন্দু শীর্ষবিন্দু পেলাম আমরা কি, একটা হলো 5 মাইনাস 2, 5 মাইনাস 2, x এর মান হলো দুইটা, 5 আর হলো মাইনাস 3 আর হলো মাইনাস 3 মাইনাস 2। এই হয়ে গেল শীর্ষবিন্দু। এখন আমরা বের করব কি, উৎকেন্দ্রিকতা। এক নং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতাটা বের করব। এখন বৃত্তের উৎকেন্দ্রিকতা E ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। যদি এই শেপের হয় তাহলে নিচে হবে a স্কয়ার, আর যদি ভার্টিক্যাল শেপ হয় তাহলে হবে নিচে b স্কয়ার। তাহলে এখানে মানগুলি আমরা বসাবো, রুট ওভার a স্কয়ার মানে কত, 16, b স্কয়ার মানে হলো 9 বাই a স্কয়ার 16 ইকুয়ালস টু রুট ওভার 25 বাই 16 ইকুয়ালস টু 5 বাই 4। এই হয়ে গেল উৎকেন্দ্রিকতা। বাস হয়ে গেল, অঙ্কটা শেষ। এই আমরা কনিক চ্যাপ্টারের শেষ প্রান্তে চলে আসছি। আমি তোমাদেরকে টোটাল 5টা ক্লাস দিয়েছি এবং এই 5টা ক্লাসের মধ্যে তোমাদের পুরো কনিক চ্যাপ্টারটা শেষ করতে চেষ্টা করেছি। ম্যাক্সিমাম অঙ্কই, ইম্পর্টেন্ট অঙ্কগুলি আমি করে দিয়েছি। থিওরি তো সবই করেছি, তোমাদের উচিত হবে থিওরিগুলি প্রথমে করা এবং থিওরিগুলি করার পরে বিভিন্ন বইয়ের উদাহরণ অঙ্কগুলি করা এবং আমি যে অঙ্কগুলি করে দিয়েছি সেই অঙ্কগুলি করে তারপরে তোমরা অবজেক্টিভের দিকে যাবে। তোমাদেরকে আমি কয়েকটা হোমওয়ার্ক দিলাম, এখানে 6টা অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলি তোমরা করতে চেষ্টা করবো, আশা করি পারবা। যে প্রথম অঙ্কটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের 1 মাইনাস মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই ধরনের অঙ্ক তোমাদেরকে করিয়েছি
স্পর্শকের সমীকরণ। তারপরে y স্কয়ার ইকুয়াল টু 9x পরাবৃত্তের উপরে স্থিত p বিন্দুর কোটি দেওয়া আছে 12 একক। ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কি সেটা বলছি। p বিন্দু থেকে s এর দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। আরেকটা অঙ্ক হলো যে -1 উপকেন্দ্র এবং 2-3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তারপর উপবৃত্তের এখানে দুইটা অঙ্ক x² p প্লাস y² 25 ইকুয়াল টু 1 উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যায়। তার মানে কি 6 4 বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে। সিদ্ধ হলে x এর মান বসাবা 6, y এর মান বসাবা 4, তাহলে p এর মান পেয়ে যাবে। তারপরে p এর মান এখানে বসালে উপবৃত্তটার সমীকরণ পেয়ে যাবে। তারপরে সেই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কিভাবে বের করে আমরা দেখিয়েছি। উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবা তোমরা। একটি উপবৃত্তের অক্ষদ্বয়কে x অক্ষ y অক্ষ ধরে এত এবং এত বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপবৃত্তের সমীকরণে দেখো আমাদের দুইটা জিনিস দরকার, x² a² + y² b² = 1, a আর b এর মান দরকার। তাহলে দুইটা বিন্দু দিয়ে যায়, এই উপবৃত্তটা এই বিন্দু দ্বারাও সিদ্ধ হবে, তাহলে একটা সমীকরণ পাবো। আবার এই বিন্দু দ্বারা সিদ্ধ হলে আরেকটা সমীকরণ পাবো। এই দুইটা সমীকরণ থেকে প্লাস মাইনাস করে যোগ বিয়োগ করে আমরা a এবং b এর মান বের করতে পারবো। এখানে বসাই দেব। তারপরে দেখো অধিবৃত্ত থেকে একটা প্রবলেম দিয়েছি। অধিবৃত্তের অক্ষদ্বয়কে x অক্ষ y অক্ষ ধরে সমীকরণ নির্ণয় করা যাক। উৎকেন্দ্রিকতা 3/2 এবং নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8/3। নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? একটা নিয়ামক রেখার দূরত্ব হলো কত? a/e। এক পাশেরটা কোন বিন্দু থেকে a/e, আর এক পাশেরটা হলো a/e। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব হলো 2a/e। এটা হলো মধ্যবর্তী দূরত্ব। সেই মধ্যবর্তী রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত? 8/3। তাহলে এখান থেকে তোমরা একটা রিলেশন পাবা। তারপরে হলো যে উৎকেন্দ্রিকতা, এখান থেকে a এবং b এর মধ্যে একটা রিলেশন পাবা। এই দুইটা রিলেশন সমাধান করলে তোমরা a এবং b এর মান পেয়ে যাবা। তাহলে আমরা কনিক চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করি তোমরা বারবার, যদি একবারে বুঝতে না পারো বারবার ভিডিওটা দেখবা, এবং তোমরা যদি কম্পিউটার দেখতে পারো সবচেয়ে ভালো। এবং আশা করি তোমরা যা পড়িয়েছি আমি বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ।